পরের দিন সকাল। বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে তখন ছাত্রছাত্রীদের চিরচেনা ব্যস্ত ভিড়। করিডোরের একপাশে দাঁড়িয়ে বৃষ্টি আর রিজুর সাথে টুকটাক গল্প করছিল আকাঙ্ক্ষা। ঠিক তখনই দূর থেকে একটা চেনা, ভীষণ মিষ্টি আর চঞ্চল কণ্ঠ বাতাসে ভেসে এলো। তিথি বললেন, মামুনি আসতে চলো, পড়ে যাবে তো। কণ্ঠস্বরটা কানে আসতেই আকাঙ্ক্ষা অবচেতনভাবেই ঘুরে তাকালো, আর পর মুহূর্তেই তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তিথি ম্যামের হাত ধরে লাফাতে লাফাতে এদিকে এগিয়ে আসছে পুতুলের মতো দেখতে ছোট্ট রিমঝিম। তাদের পাশে রয়েছেন রুহি ম্যাম, আর একটু দূরত্ব বজায় রেখে হেঁটে আসছেন অর্ক স্যার আর সুরজ স্যার। বৃষ্টি অবাক হয়ে চোখের চশমাটা ঠিক করতে করতে বলল, আরে ও তো সেদিনে সেই কিউট ছোট্ট মেয়েটা না? রিজু কৌতূহল নিয়ে তাকিয়ে রইল। এরই মধ্যে ভিড়ের মাঝে রিমঝিমের চঞ্চল চোখ দুটো গিয়ে পড়ল আকাঙ্ক্ষার উপর। আকাঙ্ক্ষাকে দেখা মাত্রই ছোট্ট মেয়েটার গোলগাল মুখটা হঠাৎ এক অদ্ভুত আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে এক গাল হেসে চিৎকার করে উঠল, আন্টি! বলি সে তিথির ম্যামের এক হাত ছটকায় ছেড়ে দিয়ে ছোট্ট ছোট্ট দৌড়ে এলো আকাঙ্ক্ষার দিকে। আকাঙ্ক্ষা চরম অবাক হয়ে হাসি মুখে হাঁটু গেড়ে নিচু হয়ে বসল। রিমঝিম একদম তার সামনে এসে দাঁড়ালো। তারপরে বড় বড় ডাগর চোখ করে নিষ্পাপ মুখে তাকিয়ে বলল, তুমি আমাকে চিনে তো? আকাঙ্ক্ষা রিমঝিমের এই প্রশ্ন শুনে নিজের সব কষ্ট ভুলে মুচকি হেসে বলল, হ্যাঁ খুব ভালো চিনি, তুমি রিমঝিম তাই না? রিমঝিম খুশিতে দুই হাত তুলে তালি দিয়ে উঠল, এ তুমি আমার নাম জানো? বৃষ্টি আর রিজু দূর থেকে এই দৃষ্টি দেখছিল। দুজনেরই মুখে এক রাস বিস্ময় আর স্বস্তি, কারণ গত কয়েকদিনের ঝড়ের পর অনেক দিন পর আকাঙ্ক্ষার মুখে এমন এক চিলতে প্রাণখোলা হাসি দেখছে তারা। রিমঝিম এবার আরও একটু কাছে এগিয়ে এলো। তারপর আকাঙ্ক্ষার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে অত্যন্ত গোপনীয়তার সাথে বলল, আমি না তোমার সাথে কথা বলবো, অনেক অনেক কথা বলবো। আকাঙ্ক্ষা খিলখিল করে হেসে ফেলল, তাই? আচ্ছা কি কথা বলবে শুনি? রিমঝিম তর্জনী আঙুলটা গালে ঠেকিয়ে খুব গম্ভীর হয়ে ভেবে বলল, আগে নাম বলল, তোমার নাম কি? আমার নাম আকাঙ্ক্ষা। নামটা শুনেই রিমঝিম নিজের ছোট্ট ভুরু দুটো একদম কুঁচকে ফেলল। এত বড় নাম? আমি এত বড় নাম বলতে পারবো না, আমি তোমাকে আজ থেকে আক্কু বলবো। বাচ্চার মুখে এমন পাকা কথা শুনে চারপাশে দাঁড়িয়ে থাকা তিথি ম্যাম ও রুহি ম্যামেরা হো হো করে হেসে উঠলেন। তিথি ম্যাম এগিয়ে এসে হেসে বললেন, কী রে মামনি, এই 2 মিনিটে দেখাও হলো, আবার নিজের পছন্দ মতো একটা মিষ্টির নামও দিয়ে দিলি। রিমঝিম গর্বের সাথে মাথা দোলালো, আমি পারলি তো। অর্ক স্যার হাসতে হাসতে মাথা নেড়ে বললেন, এই মেয়েটার আত্মবিশ্বাসটা একবার দেখতো সুরাজ। রিমঝিম 2 হাত কোমরে দিয়ে মুখটা ফুলিয়ে বলল, আমি তো বড় মেয়ে হয়ে গেছি। সুরাজ স্যার এবার মজা করে জিজ্ঞাসা করলেন, ওমা তাই নাকি? তা আমার মামনিটা কত বড় হয়েছে শুনি? রিমঝিম হাতের 4টে আঙুল সোজা করে মেলে ধরে দেখালো, এত বড় হয়ে গেছি। আবারও সবাই একসাথে হেসে উঠল। আকাঙ্ক্ষা মন্ত্রমুগ্ধের মতো চুপচাপ এই ছোট্ট শিশুটার দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত, মায়াবী আর মিষ্টি একটা বাচ্চা। ঠিক তখনই রিমঝিম আকাঙ্ক্ষার হাত দুটো নিজের নরম তুলতুলে হাতের মুঠোয় নিল। তারপর অত্যন্ত আদুরে গলায় সান্ত্বনা দেওয়ার সুরে বলল, আক্কু, পাপ্পা তোমাকে সেদিন বকা দিয়েছিল না? তুমি একদম কান্না করলো না কিন্তু, আমি আজ পাপ্পাকে বকে দেব। রিমঝিমের এই চরম নিষ্পাপ ও ভালোবাসায় মাখানো কথাটি শুনে আকাঙ্ক্ষার বুকের ভেতরটা এক নিমেষে এক অজানা আবেগে তোলপাড় হয়ে গেল। চোখ দুটো তার প্রায় ভিজে ওঠার উপক্রম হলো। ঠিক তখনই পেছন থেকে একটা অত্যন্ত পরিচিত গম্ভীর ও ভারিক্কি গলা ভেসে এলো, রিমঝিম। সবাই চট করে ঘুরে তাকালো,
করিডোরের মুখে দাঁড়িয়ে আছেন স্বয়ং অনিক সিংহ রায়। রিমঝিম বাবার গলার আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ালো। পাপ্পা বলেই সে এক ছুটে দৌড়ে গিয়ে অনিকের পা জড়িয়ে ধরল এবং অনিক তাকে পরম স্নেহে কোলে তুলে নিলেন। অনিক মেয়েটার এলোমেলো চুলে হাত বুলিয়ে দিতে দিতে হালকা শাসনে সুরে বললেন, কি হচ্ছে মামুনি, তুমি আবার এখানে এসে সবাইকে বিরক্ত করছো? রিমঝিম সঙ্গে সঙ্গে মুখ বেঁকিয়ে জোরে জোরে মাথা নাড়ল। না তো, আমি কাউকে বিরক্ত করছি না, আমি তো বন্ধু বানাচ্ছি, দেখো। বলেই সে তার ছোট্ট হাত বাড়িয়ে আঙুল তুলে আকাঙ্ক্ষাকে দেখিয়ে দিল, ও আমার নতুন বন্ধু, ওর নাম আক্কু। অনেক ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে আকাঙ্ক্ষার দিকে তাকালেন। আকাঙ্ক্ষাও এবার কোনো রকম অস্বস্তি বা জড়তা ছাড়াই শান্তভাবে দাঁড়িয়ে রইল। তার চোখে আজ কোনো অপরাধবোধ বা তাড়াহুড়ো নেই, আছে শুধু এক অদ্ভুত শ্রদ্ধা মেশানো ভদ্র নীরব হাসি। অনিক আর কোনো কথা বাড়ালেন না, শুধু রিমঝিমকে বুকের সাথে আরও ভালো করে জড়িয়ে ধরে বললেন, চলো ম্যাডাম, এবার আমাকে অফিসে একটু কাজ করতে দেবে তো? রিমঝিম ঠোঁট উল্টে অভিমানের সুরে বলল, দেবো কাজ করতে, কিন্তু বলে আমাদের একটা বড় আইসক্রিম খাওয়াতে হবে কিন্তু। অনেক মুচকি হেসে বললেন, আচ্ছা দেখা যাবে। না, দেখা যাবে না, এখনই প্রমিস, বলো। করিডোরে জুড়ে আবার হাসির রোল উঠল, আর আকাঙ্ক্ষা একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ চোখে দেখল এই ছোট্ট মেয়েটা কি অসামান্য জাদু বলে সবার মুখে এক নিমেষে পবিত্র হাসি ফুটিয়ে তুলতে পারে। রিমঝিমকে কোলে নিয়ে অনেক স্যার চলে যাওয়ার পরও করিডোরে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল আকাঙ্ক্ষা। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই মিষ্টি গোলগাল মুখটা, আর কানের কাছে বাজছিল, আমি তোমাকে আক্কু বলবো। কথাটা মনে পড়তেই আকাঙ্ক্ষার ঠোঁটের কোণে অজান্তেই আবার একটা গভীর হাসি ফুটে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা তীক্ষ্ণ নজরের বৃষ্টি সঙ্গে সঙ্গে সেটা ধরে ফেলল। কি ব্যাপার ম্যাডাম, একা একাই মুচকি মুচকি হাসা হচ্ছে কেন শুনি? আকাঙ্ক্ষা লজ্জা পেয়ে মাথা নেড়ে বলল, না রে, কিছু না, এমনি। রিজু এবার মুখ টিপে হেসে বলল, কিছু না মানে? আমাদের আকাঙ্ক্ষা ম্যাডামের তো দেখছি এই ছোট্ট মিষ্টি মেয়েটাকে খুব বেশি পছন্দ হয়ে গেছে। তোর যা তোরা, বলেই বৃষ্টির হাতে হালকা একটা চড় মারল আকাঙ্ক্ষা। ঠিক তখনই তিথি ম্যাম তাদের দিকে একটু এগিয়ে এলেন, গম্ভীর হওয়ার ভান করে বললেন, কি ব্যাপার, তোমাদের এখন কোনো ক্লাস নেই? তিনজনেই শিক্ষিকাকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আছি ম্যাম, এখনই যাচ্ছি। তিথি ম্যাম যার জন্য পা বাড়িয়েও হঠাৎ থামলেন, তারপর আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে অর্থপূর্ণ এক মুচকি হেসে বললেন, আর হ্যাঁ আকাঙ্ক্ষা, তোমার এই নতুন বন্ধুটার কিন্তু তোমাকে সত্যিই খুব পছন্দ হয়েছে। কথাটা বলেই তিথি ম্যাম চশমাটা ঠিক করে হালকা হেসে চলে গেলেন। আকাঙ্ক্ষা মুখে আর কিচ্ছু বলল না, কিন্তু কেন জানি না তার মনের একেবারে গহীনে এক অদ্ভুত উষ্ণতা আর শান্তির হাওয়া বয়ে গেল। অন্যদিকে স্টাফ রুমে টেবিলে বসে মনোযোগ দিয়ে কিছু জরুরি ফাইল দেখছিলেন অনিক, আর ঠিক তার সামনের একটা চেয়ারে গুটিসুটি মেরে বসে আছে রিমঝিম, তার ছোট্ট হাতে একটা লাল রঙের স্কেচ পেন, আর সেই গভীর মনোযোগ দিয়ে একটা খাতার মধ্যে কী সব আঁকিবুকি কাটছে। মেয়ের নিরাপত্তা দেখে অনেক ফাইল থেকে চোখ তুলে নরম গলায় জিজ্ঞাসা করলেন, কি আঁকছো এত মন দিয়ে মামনি? রিমঝিম ঝটপট দুই হাত দিয়ে খাতাটা বুকের কাছে চেপে ধরে লুকিয়ে ফেলল। দেখানো চাপবে না তো? কেন রে, এটা খুব বড় ছিলে। অনেক মাথা নাড়লেন হেসে। পেশি এই পিচ্ছি মেয়েটার তর্কের কাছে যে সুপ্রিম কোর্টের উকিলও হেরে যাবে তা তিনি ভালোই জানেন। কিছুক্ষণ পর সুরাজ স্যার স্টাফ রুমে প্রবেশ করলেন। চেয়ারে বসা রিমঝিমকে ওইভাবে খাতা লুকিয়ে রাখতে দেখে হেসে বললেন, আরে আজ আমাদের লিটল ম্যাডামকে তো খুব ব্যস্ত মনে হচ্ছে। রিমঝিম স্কেচ পেনটা টেবিলে রেখে অত্যন্ত গম্ভীর মুখে বড়দের মতো করে বলল, আমি খুব জরুরি কাজ করছি, একদম ডিস্টার্ব করবেন না, এটা বলদের কাজ। সুরাজ স্যার হো হো করে হেসে ফেললেন।
আচ্ছা আচ্ছা, আই এম সরি। তা কাজ শেষ হলে কি এই অদমকে একটু দেখানো যাবে? রিমঝিম সঙ্গে সঙ্গে মাথা নেড়ে শর্ত জুড়ে দিল, দেখাবো দেখাবো, কিন্তু তার লাগে আমাদের একটা বড় ক্যাডবেরি চকলেট দিতে হবে। সুরাজ স্যার চোখ কপালেই তুলে বললেন, ও মা, স্টাফ রুমে বসেই সরাসরি ঘুষ চাওয়া হচ্ছে নাকি? রিমঝিম মিষ্টি হেসে বলল, হুম। স্টাফ রুমে আবারও অনেক আর সুরাজ স্যারের সম্মিলিত হাসির শব্দ প্রতিধ্বনিত হয়ে উঠল। দুপুর গড়িয়ে বিকেল। আজ রিমঝিমকে নিয়ে বাড়ি ফেরার কথা তিথি ম্যামের, তাই বিকেলের ক্লাস শেষ হওয়ার পর সবাই নিচে নেমে এলো। রিমঝিম তার স্বভাব সুলভ চপলতায় প্রজাপতির মতো উড়ে উড়ে কখনো করিডোরের এদিকে যাচ্ছে, কখনো ওদিকে যাচ্ছে। হঠাৎই তার চোখে পড়ল ডিপার্টমেন্টের সিঁড়ির পাশে একটু নিরিবিলিতে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাকে দেখা মাত্রই রিমঝিমের মুখটা আবার খুশিতে ডগমগ হয়ে উঠল। সে দূর থেকেই দুই হাত তুলে চিৎকার করে ডাকল, আক্কু। ডাক শুনে আকাঙ্ক্ষা বেশ চমকে দিয়ে ফোনটা কান থেকে নামিয়ে ঘুরে দাঁড়ালো। সামনে রিমঝিমকে দেখে সে ফোনটা পকেটে রেখে নিচু হয়ে বসে বলল, আরে তুমি এখনো যাওনি? রিমঝিম এক ছুট্টে এসে আকাঙ্ক্ষার হাতটা শক্ত করে ধরে ফেলল। আমি এবার তিথি মাম্মার সাথে বাই যাচ্ছি, তাই তোমাকে তা বলতে যাচ্ছিলাম, আমাকে বাই বাই বলো। আকাঙ্ক্ষা পরম মমতায় রিমঝিমের নরম গালটা আলতো করে ছুঁয়ে বলল, বাই সোনা, কালকে কি আবার আসবে? রিমঝিম একটা মিষ্টি ভাব নিয়ে মাথা চুলকে বলল, হবে হবে, আমি আবারও আসবো, কারণ তুমি তো আমার খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছো। এইবার কথাটা শুনে আকাঙ্ক্ষা আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। সে একদম মন খুলে খিলখিল করে হেসে উঠল। ঠিক তখনই দূর থেকে তিথি ম্যামের তাড়া দেওয়ার গলা শোনা গেল, রিমঝিম গাড়ি চলে এসেছে, চলো মামুনি। রিমঝিম সেদিকে মুখ ঘুরিয়ে গলা উঁচিয়ে বলল, আছি। তারপরেই আবার আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে তার ছোট্ট হাতটা নেড়ে মিষ্টি করে বলল, বাই বাই আক্কু, কালকে আবারও গল্প করবো। বলে সেই তিথি ম্যামের হাত ধরার জন্য লাফাতে লাফাতে করিডোর দিয়ে চলে গেল। আকাঙ্ক্ষা কিছুক্ষণ সেই পথটার দিকে তাকিয়ে এক দৃষ্টি দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণে তখন লেগে আছে এক চিলতে অনাবিল হাসি। বৃষ্টি পাশে এসে দাঁড়িয়ে আকাঙ্ক্ষার কাঁধে হাত রাখল, দেখলি তো, মেয়েটা কিন্তু তোকে সত্যিই বড্ড ভালোবেসে ফেলেছে রে। আকাঙ্ক্ষা একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে হালকা হেসে বলল, ভীষণ একটা মিষ্টি বাচ্চা রে বৃষ্টি, যেন একটা পুতুল, জ্যান্ত পুতুল। রিজু এবার পেছন থেকে কনুই দিয়ে আকাঙ্ক্ষাকে হালকা খোঁচা মেরে মজা করে বলল, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, মাত্র দুদিনের আলাপ, তার মধ্যেই আমাদের গম্ভীর আকাঙ্ক্ষা ম্যাডামের একটা নতুন শর্টকাট নামও হয়ে গেল, আকাঙ্ক্ষা থেকে একেবারে আক্কু। কথাটা শুনেই তিনজনেই একসাথে উচ্চস্বরে হেসে উঠল। কয়েকদিন পর আজ যেন কোনো রকম মেঘ ছাড়াই একদম মন খুলে হাসলো আকাঙ্ক্ষা। আর সেই হাসির রেশ ধরে দূর আকাশে তখন এক চিলতে সোনালি রোদ এসে পড়েছে তার মুখে। সেদিন রাতে আকাঙ্ক্ষা নিজের ঘরে টেবিল ল্যাম্পের আলোয় বসে পড়ছিল, সামনে নোটস খোলা, কিন্তু তার মনটা বারবার বইয়ের পাতা ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছে। মন জুড়িয়ে কেবল আজকের দিনের চঞ্চল ঘটনাগুলোই ঘুরপাক খাচ্ছে। একটা ছোট্ট মেয়ে, অথচ কত সহজে, কত জাদুকরী উপায়ে মানুষের মন জিতে নিতে পারে। হঠাৎ হাতের কাছে রাখা ফোনটা ভাইব্রেট করে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বৃষ্টির নাম। হ্যালো, কী করছিস রে? এই তো একটু পড়ছিলাম। একদম মিথ্যে কথা বলিস না আকাঙ্ক্ষা, তুই এখন পড়া বাদ দিয়ে মনে মনে ওই পুতুলের মতো রিমঝিমের কথা ভাবছিস, তাই না? আকাঙ্ক্ষা ধরা পড়ে গিয়ে খিলখিল করে হেসে ফেলল। হতেও পারে, আবার নাও হতে পারে। বৃষ্টি ওপাশ থেকে হেসে বলল, হতেও পারে না, একদম নিশ্চিত। দুজনেই একসাথে হেসে উঠল। অন্যদিকে অনিকের বাড়ি। রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গুটিসুটি মেরে বসে আছে রিমঝিম।
অনেক একটা রূপকথার গল্পের বই নিয়ে পাশে শুয়েছেন। আজ কোন গল্প শুনবে শুনি আমার মামনি? রিমঝিম নরম বালিশটা বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজকেও পাপ্পা ওই রাজকুমারীর গল্প শুনবো। আবার রাজকুমারী? রোজ রোজ একই গল্প ভালো লাগে? রাজকুমারী খুব ভালো। অনেক মুচকি হেসে বইয়ের পাতা উল্টালেন। কিন্তু তিনি গল্প শুরু করার আগে রিমঝিম তার পাঞ্জাবিটার হাতাটা টেনে ধরে বলল, পাপ্পা। বলো মা। আক্কু কি কালকে কলেজে আসবে? অনেক একটু ভ্রু কুচকে অবাক হওয়ার ভান করে বললেন, আক্কু? আক্কু আবার কে রে? রিমঝিম এবার বেশ বিরক্ত হয়ে কপালে হাত দিয়ে বলল, ও পাপ্পা, তুমি কিচ্ছু জানো না। আক্কু হলো আমার খুব ভালো ফ্রেন্ড। অনেক মনে মনে হাসলেন। তিনি ভালো করেই বুঝতে পেরেছেন রিমঝিম আসলে আকাঙ্ক্ষার কথাই বলছে। তিনি মেয়ের গালটা টিপে দিয়ে বললেন, ও আচ্ছা, তোমার সেই নতুন বন্ধু? হ্যাঁ, হয়তো আসবে। রিমঝিম খুশিতে বিছানায় উঠে বসে বলল, আমি কালকে ওকে আমার ড্রয়িং খাতাতে দেখাবো। আমি না খুব সুন্দর একটা ছবি এঁকেছি। তাই নাকি? কি এঁকেছো? আর ওকে আমি এটাও বলে দেব যে তুমি লাশ খেও না। মেয়ের মুখে নালিশের কথা শুনে অনেক কপালে হাত দিয়ে বসলেন। বাপ্পা, এই নালিশটাও কি তোমাকে সারা দুনিয়ায় সবার কাছে করতে হবে? রিমঝিম গম্ভীর মুখে বড়দের মতো মাথা নেড়ে বলল, হ্যাঁ করব, কারণ তুমি আমার কোনো কথা শুনো না। অনেক বড় মমতায় মেয়েটার মাথায় হাত বুলিয়ে বুকে টেনে নিলেন। আচ্ছা বাবা, এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, নইলে কিন্তু কাল সকালের সময় কলেজে যেতে পারবে না। কথাটা শোনা মাত্রই রিমঝিম বড় বড় চোখ করে চাদরটা গলার কাছে টেনে বলল, সত্যি তুমি আমাকে কালকে নিয়ে যাবে? নিয়ে যাব তো। তাহলে আমি এক্ষুনি চোখ বন্ধ তুলে ঘুমিয়ে পড়ছি। বলেই সে চাদর মুড়ি দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। অনেক মৃদু হেসে ঘরের চিরো বাল্বটা জ্বেলে দিয়ে বড় আলোটা নিভিয়ে দিলেন। কিন্তু ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে রিমঝিমের ঠোঁটে আধো আধো কণ্ঠে একটাই নাম উচ্চারিত হলো, আক্কু। আর দূরে কোথাও নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আকাঙ্ক্ষাও হয়তো অজান্তেই সেই ছোট্ট মেয়েটার কথাই ভাবছিল। দুজনের কেউই তখন জানে না তাদের এই অদ্ভুত নীরব বন্ধুত্ব একদিন কত বড় ভাঙা পরিবারকে জোড়া লাগানোর কারণ হতে চলেছে। পরের দিন সকাল। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখতেই কৌতূহলী বৃষ্টি আকাঙ্ক্ষাকে কোনোই দিয়ে হালকা ধাক্কা মেরে বলল, কী রে, আজকে তো সেই পিচ্চি বন্ধুটা আসবে তো? আকাঙ্ক্ষা ব্যাগ থেকে খাতা বের করতে করতে মুখ লুকিয়ে বলল, আসবে কি না আসবে আমি কি করে জানবো বল? রিজু সঙ্গে সঙ্গে ফোড়ন কেটে বলল, ধুর, যেভাবে মেয়েটা তোর নাম বদলে একেবারে আক্কু করে দিয়েছে তাতে মনে হয় আজ তোকে না দেখলে ওর দিনটাই মাটি হয়ে যাবে। আকাঙ্ক্ষা হেসে শুধু মাথা নাড়ালো। ক্লাস শুরু হতে তখনও মিনিট 15 বাকি। তিনজনে করিডোর দিয়ে হেঁটে লাইব্রেরির দিকে যাচ্ছিল। ঠিক তখনই দূর থেকে একটা চেনা তারস্বরে চিৎকার বাতাসে ভেসে এলো, আক্কু! আকাঙ্ক্ষা থমকে দাঁড়িয়ে গেল। পরের মুহূর্তেই দেখা গেল একটা চমৎকার গোলাপি কালারের ফ্রক পরে পিঠে ছোট্ট একটা কার্টুনের ব্যাগ ঝুলিয়ে খটখট করে দৌড়ে আসছে রিমঝিম। তার পেছনে দ্রুত পায়ে হাঁটছেন রুহি ম্যাম। রিমঝিম, আস্তে দৌড়াও মামনি, পড়ে যাবে তো। কিন্তু রিমঝিমের সেদিকে কোনো খেয়ালই নেই। সে সোজা এক ছুটে এসে আকাঙ্ক্ষার পা জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, দেখো দেখো, আমিও বাবাও আসলাম। আকাঙ্ক্ষা নিচু হয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে দিয়ে বলল, দেখতেই তো পাচ্ছি, তাজ আবার সকাল সকাল কলেজে কেন আসা হলো ম্যাডাম? রিমঝিম গর্বে মুখ ফুলিয়ে জামার কলার তোলার ভান করে বলল, আমি খুব ইম্পর্টেন্ট তো, তাই আমার কলেজে সবাই ডাকে। পাশে এসে দাঁড়িয়ে থাকা রুহি ম্যাম হো হো করে হেসে ফেললেন। হ্যাঁ আকাঙ্ক্ষা,
ও একদম ঠিক বলেছে, আসলে পুরো বিশ্ববিদ্যালয়টাই বোধহয় ওই চালায়। রিমঝিম খুব সিরিয়াস মুখ করে বলল, পাপাও আমার সব কথা শোনে। রুহি আর বৃষ্টি দুজনেই বাচ্চার পাকা কথা শুনে হেসে আকুল হলো। আকাঙ্ক্ষা রিমঝিমের ব্যাগটা পিঠ থেকে নামিয়ে দিয়ে বলল, আচ্ছা, তা আজ আমার সেই গুরুত্বপূর্ণ বন্ধুর ব্যাগে কী আছে শুনি। রিমঝিম চটপট নিজের ছোট্ট ব্যাগটার চেন খুলে হাত ঢুকিয়ে দিল। অনেক খোঁজাখুঁজির পর ভেতর থেকে একটা 4 ভাঁজ করা ড্রয়িং খাতার কাগজ বের করে আকাঙ্ক্ষার হাতে দিল। এই নাও, এটা একদম তোমার জন্য। আকাঙ্ক্ষা বেশ অবাক হয়ে কাগজটার ভাঁজ খুলল, আর খুলেই দেখতেই তার চোখ দুটো বিস্ময়ে আর আবেগে ভরে গেল। ক্রেয়ন কালার দিয়ে খুব যত্ন করে আঁকা একটা ছবি। ছবিতে পাশাপাশি 3 জন মানুষ দাঁড়িয়ে আছে। একজন বেশ বড়, একজন ছোট, আর একজনের মাথায় কোকড়ানো চুল। আকাঙ্ক্ষার মন ভালো করা এক চিলতে হেসে বলল, বাহ, ছবিটা তো খুব সুন্দর হয়েছে রে সোনা। তা ছবিতে এগুলো কারা কারা? রিমঝিম ছবির উপরে পুচকে আঙুল ঠেকিয়ে খুব আনন্দ নিয়ে বোঝাতে লাগলো, এটা হলাম আমি, আর এটা হলো আমার বাবা। আর সেই কোকলালানো চুলওয়ালা মানুষটার দিকে আঙুল দিয়ে আকাঙ্ক্ষার চোখের দিকে তাকিয়ে বলল, আর এইটা হলে তুমি, মানে আমার আক্কু। কথাটা শুনে আকাঙ্ক্ষা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার হাতটা যেন সামান্য একটু কেঁপে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টি আর রিচু এক নিমেষে চুপ করে গেল। কিন্তু রিমঝিমের কাছে এই ছবির ভাবনাটা একদমই সরল আর স্বাভাবিক। সে আকাঙ্ক্ষার হাত ধরে দোল খেতে খেতে বলল, আমরা 3 জন একসাথে থাকবো। আমি মাঝখানে থাকবো, কারণ আমি তো ছোট। বাচ্চার মনের এই পবিত্র চাওয়াটা শুনে চারপাশের পরিবেশটা কেমন যেন এক মিষ্টি মায়ায় জড়িয়ে গেল। আকাঙ্ক্ষার বুকের ভেতরটা কেমন যেন এক অব্যক্ত সুখে মোচড় দিয়ে উঠল। সে আলতো করে ছবিটা আবার সুন্দর করে ভাঁজ করে নিজের ব্যাগের সবচেয়ে নিরাপদ চেইনের ভিতরে রেখে দিল। আমি এই ছবিটা আমার কাছে আজীবন খুব যত্ন করে রেখে দেব রিমঝিম। রিমঝিম খুশিতে লাফিয়ে উঠল, সত্যি বাক্কু, খুব যত্ন তুলে লাগবে। খুব যত্ন করে। ঠিক তখনই করিডোরের অন্য প্রান্ত থেকে গম্ভীর পায়ে হেঁটে এগিয়ে আসছিলেন অনিক সিংহ রায়। রিমঝিম বাবাকে দেখেই চঞ্চল হয়ে হাত নাড়তে শুরু করলো। পাপ্পা, এইদিকে এসো। অনেক কাছে এসে ভ্রু কোচকে জিজ্ঞাসা করলেন, এখানে কি হচ্ছে শুনি? রিমঝিম অনেকের হাত ধরে টেনে খুব গর্বের সাথে বলল, আমি না আক্কুকে একটা খুব সুন্দর ড্রয়িং গিফট করেছি। অনেক এবার আকাঙ্ক্ষার চোখের দিকে তাকালেন। আকাঙ্ক্ষার ব্যাগের চেইনে তখনও সেই ছবিটার কাগজ গোজা ছিল। অনেক কিছু একটা বুঝতে পেরেও মুখ ফুটে কিছু বললেন না, শুধু রিমঝিমকে আলতো বকা দিয়ে বললেন, আচ্ছা হয়েছে, এবার চলো, আমাকে অফিসে কাজ করতে দাও। রিমঝিম মুখটা তুপড়ে ফুলিয়ে বলল, তুমি সব সময়কালী কাজ আর কাজ করো, তুমি একদম একটা বলিয়ং পাপ্পা, বোরিং। করিডোরে আবার হাসির রোল উঠল। অনেক নিজের মেয়ের এমন অপবাদে একদম অসহায় মুখে মাথা নাড়লেন। তারপর আকাঙ্ক্ষা একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরম তৃপ্তিতে দেখল বাবা আর মেয়ের এই মিষ্টি খুনসুটি। মনের অজান্তেই তার ঠোঁটে একটা শান্ত পবিত্র ভালোবাসার হাসি ফুটে উঠল। দেখতে দেখতে ক্যাম্পাসে আরও কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকদিনে একটা জিনিস সবার কাছে খুব স্পষ্ট হয়ে গেছে, রিমঝিম এখন সুযোগ পেলেই তিথি ম্যামের, রুহি ম্যামের আঁচল ধরে বিশ্ববিদ্যালয়ে চলে আসতে চায়। আর বিশ্ববিদ্যালয়ে পা দিয়ে সে তার ডাগর চোখ দুটো দিয়ে এদিক ওদিক খুঁজে বেড়ায় আর চিৎকার করে, আমার আক্কু কোথায়? একদিন তো অনেক নিজের অফিস রুমে বসে রীতিমতো বিরক্ত হয়ে মেয়েকে বলেই ফেললেন, আচ্ছা রিমঝিম, তুমি প্রতিদিন এই কলেজে আসো কার জন্য শুনি? আমার জন্য নাকি তোমার ওই আক্কুর জন্য?
রিমঝিম এক মুহূর্তও না ভেবে চট করে উত্তর দিল, আমি তো দুজনের জন্যই আছি। তুমি না থাকলে আমি বাড়ি থেকে এখানে আসবো কিভাবে শুনি? কথাটা শুনে সোফায় বসে থাকা অর্ক, সুরাজ, তিথি আর রুহি ম্যাম সবাই একসাথে হো হো করে হেসে উঠলেন। অনেক শুধু নিজের কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। এই পাকা মেয়ের সাথে তর্ক করে জেতা ভগবানেরও সাধ্য নেই। সেদিন বিকেলে ডিপার্টমেন্টের লাইব্রেরির এক কোনায় বসে একটা জরুরি রেফারেন্স বই খুঁজছিল আকাঙ্ক্ষা। সামনেই ইন্টারনাল প্রেজেন্টেশন, তাই পড়ালেখার চাপটা এখন সবার উপরেই অনেক বেশি। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো বৃষ্টি। তার হাতে আকাঙ্ক্ষার ফোনটা কাঁপছিল। এই নে, তোর ফোনে কখন থেকে একটা অচেনা নাম্বার থেকে কল আসছে। আকাঙ্ক্ষা অবাক হয়ে ফোনটা হাতে নিয়ে কানে ঠেকালো। হ্যালো। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে একটা মিষ্টি আধো আধো গলা ভেসে এলো, আকু। আকাঙ্ক্ষা চমকে উঠে চরম বিস্ময়ে বলল, রিমঝিম তুমি এই নাম্বার থেকে? ওপাশ থেকে খিলখিল করে একটা মিষ্টি হাসির আওয়াজ পাওয়া গেল, আমি তো। আকাঙ্ক্ষা লাইব্রেরির শান্ত পরিবেশ ভুলেই হেসে ফেলল। আচ্ছা বলো ম্যাডাম, কি করছো এখন? আমি তো বাড়িতে বসে আছি, তুমি কি করছো? আমি লাইব্রেরিতে বসে পড়াশোনা করছি। ওহ, তুমি এত পড়ো কেন গো? আমার তো বই দেখলেই খুব ঘুম পায়। এবার আর নিজের হাসি চাপতে পারল না আকাঙ্ক্ষা, আওয়াজ করে হেসে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টি আর রিচুও তাদের কাণ্ড দেখে মুখ টিপে হাসছে। কিছুক্ষণ পর এদিক ওদিকের মিষ্টি গল্প করার পর রিমঝিম হঠাৎ ফোনের ওপাশ থেকেই গলাটা একটু নামিয়ে খুব মন দিয়ে বলল, আক্কু একটা খুব জরুরি কথা শুনো। কালকে না আমার বার্থডে। আকাঙ্ক্ষা সত্যি সত্যি চমকে উঠল, তাই নাকি? কাল তোমার জন্মদিন? তুমি আমার বার্থডেতে আসবে? আসবে তো। আকাঙ্ক্ষা হঠাৎ করেই থমকে গেল, তার ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল। অনেক স্যারের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে সে কিভাবে যাবে? ওপাশে কয়েক সেকেন্ড আকাঙ্ক্ষার কোনো সাড়া না পেয়ে রিমঝিমের ছোট্ট গলাটা কেমন যেন মন খারাপে নরম হয়ে গেল। তুমি আসবে না কো? আমার সাথে গল্প তুলবে না? ছোট্ট মেয়েটার গলার ভেতরে এমন একটা নিষ্পাপ আর কাতর আত্মার লুকিয়েছিল যে আকাঙ্ক্ষার পক্ষে না বলা কোনোভাবেই সম্ভব হলো না। সে নিজের ভেতরের সব জড়তা কাটিয়ে মৃদু হেসে বলল, আসবো সোনা, আমি অবশ্যই তোমার জন্মদিনে যাব। কথাটা শোনা মাত্রই রিমঝিম ফোনের ওপাশে খুশিতে চিৎকার করে উঠল, ইয়ে, আমি জানতাম তুমি খুব ভালো, তুমি আসবেই। তারপরে ওপাশে তিথি ম্যামের আসার আওয়াজ শোনা গেল, আকাঙ্ক্ষা তুমি কিন্তু এসো তোমার বন্ধুর বার্থডেতে, আর বৃষ্টি রিজুকেও সাথে এনো, ঠিক আছে? হাসি মুখে বলল, আচ্ছা ম্যাম, আমরা আসবো। ফোনটা টেবিলের উপরে রাখার পরও কিছুক্ষণ একদম পাথরের মতো স্থির হয়ে বসে রইল আকাঙ্ক্ষা। কাল রিমঝিমের জন্মদিন, সে কি সত্যিই যাবে? অনেক স্যারের মুখোমুখি হওয়াটা কি ঠিক হবে? ঠিক তখনই তার মনের দ্বিধা কাটিয়ে দিয়ে বৃষ্টি বলল, একদম বেশি ভাববি না, তুই কাল যাবি আর আমরাও যাচ্ছি। আরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে নিজে থেকে ফোন করে তোকে এত ভালোবেসে নিমন্ত্রণ করলো, এখানে না যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আকাঙ্ক্ষা চুপ করে খাতার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, হয়তো সত্যিই রিমঝিমের মুখের হাসির জন্য তার যাওয়া উচিত। সেদিন রাতে অনেকের বাড়ির বারান্দায় অনেক বারান্দার রেলিং ধরে একাকী দাঁড়িয়েছিলেন। তার হাতে ধোয়া ওঠা এক কাপ কফি, আর ভেতরের ড্রয়িং রুমে বসে রিমঝিম নিজের জন্মদিন নিয়ে তিথি আর রুহি ম্যামের সাথে হাজারটা প্ল্যান করছে। কোন রঙের ফ্রক পরবে, কখন চকলেট কেক কাটবে, কোন কোন পুতুল বাজিয়ে সাজিয়ে রাখবে, সব কিছু।
হঠাৎ তিথি ম্যাম ঘর থেকে বেরিয়ে এসে অনিকের পাশে রেলিংয়ে হাত দিয়ে দাঁড়ালো। জানিস অনিক, আজ রিমঝিম নিজের বুদ্ধি খাটিয়ে কাকে ফোন করেছিল? অনেক কফিতে একটা চুমুক দিয়ে না তাকিয়েই শান্ত গলায় বলল, কাকে? আকাঙ্ক্ষাকে। অনিকের হাতের কফির কাপটা মাঝপথেই কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। তিনি কোনো কথা বললেন না। তিথি ম্যাম ফোনের ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ঝুলিয়ে আবার বলল, শুধু ফোনই করেনি, কাল নিজের জন্মদিনের পার্টিতে ওকে আসার জন্য একদম কড়া করে নিমন্ত্রণ করেছে। অনেক এবার ধীরে ধীরে কফির কাপের কালো তরলটার দিকে চোখ নামালেন। তার গম্ভীর মুখে বাহ্যিক কোনো পরিবর্তন রেখা ফুটে উঠল না বটে, কিন্তু তার মনের কোণে হঠাৎ করেই ভেসে উঠল সেই দিনটার কথা। বিশ্ববিদ্যালয়ের করিডোরে সবার সামনে দাঁড়িয়ে থাকা একটা জেদি অথচ নরম মেয়ে, যে নিজের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে কত সহজে ক্ষমা চেয়ে নিয়েছিল। অনেকক্ষণ নীরবতা পালন করার পর অনেক কফির শেষ চুমুকটা দিয়ে খুব স্বাভাবিক গলায় শুধু বললেন, রিমঝিম ডেকেছে যখন আসতে চাইলে আসবে, আমার কোনো আপত্তি নেই। তিথি ম্যাম আর কোনো কথা না বাড়িয়ে অনেককে বিরক্ত করল না। সে শুধু রাতের খোলা আকাশের দিকে তাকিয়ে মনে মনে একটা স্বস্তির হাসি চাপল, স্বস্তির হাসি হাসল। কারণ সে ভালো করেই জানে গল্পটা হয়তো এখনই কোনো রূপকথার প্রেমের দিকে এগোচ্ছে না, কিন্তু জীবনের কঠিন মানুষগুলো অলক্ষ্যেই একে অপরের মনের খুব কাছাকাছি আসতে শুরু করেছে। আর এই দুটো সম্পূর্ণ ভিন্ন মনের মাঝে সবচেয়ে পবিত্র সেতুটা তৈরি করে দিচ্ছে একটা ছোট্ট রিমঝিম।